আসসালামু আলাইকুম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আমাদের শূন্য থেকে আইফেল কোর্সটি ধারাবাহিকতে আজকে আমরা 3 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। তো আমরা ইতিমধ্যে ক্লাস 1 এবং ক্লাস 2 শেষ করে ফেলেছি। তো সেই ধারাবাহিকতা আজকে আমাদের ক্লাস 3। সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ম্যানুয়াল মিনিস। আমরা কিন্তু আমাদের প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে আমাদের আজকের ক্লাসটা কোন টপিক দুটোর উপর হবে, ঠিক আছে? তো এখন তো আমরা এই ছবিটা দেখে কি বুঝতে পারতেছি? আমরা এই ইমেজটা থেকে বুঝতে পারতেছি একজন লোক তার চারপাশ থেকে অনুধাবন করতে পারতেছে, তার মাথায় একটি ডিভাইস দেওয়া আছে, ঠিক আছে? ইয়েস, এটা কিন্তু অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটি। তো দেখা যাক আজকে আমাদের টপিক্সটা ভার্চুয়াল রিয়েলিটি। এখান থেকে পড়ে কী কী টপিক্স বা কী এমসিকিউ বা কী কোশ্চেন আসতে পারে। প্রথমত যে ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কি আমরা বোঝার ট্রাই করি, ঠিক আছে? আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটি শব্দটা মূলত ভার্চুয়াল এবং রিয়েলিটি এই দুটো শব্দের সমন্বয়ে গঠিত, ঠিক আছে? তো ভার্চুয়াল শব্দের অর্থ হচ্ছে গিয়ে কৃত্রিম বা অবাস্তব বা বাস্তব না, এরকম, ওকে? আর রিয়েলিটি শব্দের অর্থ হচ্ছে গিয়ে বাস্তবতা। সুতরাং বলা যেতে পারে যে ভার্চুয়াল রিয়েলিটি শব্দের অর্থ হচ্ছে গিয়ে কৃত্রিম বাস্তবতা। আচ্ছা, নেক্সট আমরা দেখি, সেটা হচ্ছে গিয়ে সংজ্ঞা। যে ভার্চুয়াল রিয়েলিটি যদি পরীক্ষা আমাদের আসে জিনিসটা কী, তাহলে আমরা লিখবো যে ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম যাতে মডেলিং ও অনুকরণ বিদ্যা প্রয়োগের মাধ্যমে মানুষ কৃত্রিম বহুমাত্রিক ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশকে উপলব্ধি করতে পারে। আচ্ছা দেখো, প্রথমে আমরা কি বললাম, এটা হচ্ছে গিয়ে কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম। তার মানে ভিআর হচ্ছে গিয়ে কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম, এবং এখানে কিন্তু কৃত্রিম ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশকে উপলব্ধি করা হয়। তার মানে এই জিনিসটা বাস্তব না, বা এটাকে কৃত্রিমভাবে বাস্তবের মতো তুলে ধরা হয় আর কি। তোমাদের কাছে যদি মনে হয় সংখ্যাটি বেশ কঠিন, তাহলে তোমরা এই সংখ্যাটা দিবে। সেটা হচ্ছে সহজেই বলতে পারো যে ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার এবং সফটওয়্যার দ্বারা তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা ব্যবহারকারীদের কাছে বাস্তব পরিবেশ বলে মনে হয়। সিম্পল, এটা দিলেও কোনো সমস্যা নেই, মার্কস তোমরা পেয়ে যাবে। যেমন এই লোকটি হলিউডের সুপারস্টারের মতো কাউকে হয়তো মারতেছে, তাই না? আসলে তার সামনে কিছুই নেই, সে তার মাথার হেডসেট দিয়ে করলেই বুঝতে পারবে। আচ্ছা, এই হলো কথা। এখন ধরো মাথার হেডসেটের কথা যেহেতু বললাম, তো দেখে নেওয়া যাক যে ভার্চুয়াল রিয়েলিটিতে কী কী ডিভাইস আসলে ইউজ করা হয়। প্রথমত এখানে একটা মাথার হেডসেট ইউজ করা হয়, এটাই মূলত হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মেইন ডিভাইস, ঠিক আছে? পাশাপাশি অনেক ক্ষেত্রে গ্লাভসও ইউজ করা হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে মাথার হেডসেটের পাশাপাশি গ্লাভসও দেওয়া হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে জ্যাকেটও দেওয়া হয়, ঠিক আছে? তো যেখানে যেটা প্রযোজ্য সেখানে সেটা ইউজ করা হতে পারে। বাট মাথার যে হেডসেট, যে আমাদের ক্যামেরা যে দেওয়া হয় হেডসেটটা, এই হেডসেটটা মূলত সব জায়গায় ইউজ করা হয়। আচ্ছা, তোমাদের কাছে জিনিসটা অবাস্তব মনে হতে পারে বা তোমাদের কাছে বিশ্বাস নাও হতে পারে, একটু পরে তোমাদের কাছে বিশ্বাস হবে। তবে তার আগে তোমরা খাতে একটা এমসিকিউ লিখে নাও যে 1930 সালের দিকে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর এর ধারণা উদ্ভব হয়, ঠিক আছে? এটা খাতায় নোট করে নাও। আর এই যে ভিআর বলতেছে, এই কথাটা মানে হচ্ছে গিয়ে ভার্চুয়াল রিয়েলিটিকে সংক্ষেপে ভিআর বলা যেতে পারে। আচ্ছা, তো ভিডিওটি থামে তোমরা তোমাদের প্রয়োজনীয় নোটগুলো এমসিকিউগুলো খাতায় নোট করে নেবে। তো এখন দেখো আসলে জিনিসটা কীরকম তোমাদের কাছে তুলে ধরি। ধরো তুমি তোমাদের রুমে আছো, রুমে এসে জাস্ট ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইসটি তোমাদের মাথায় সেট করলে, ঠিক আছে? এই দেখো মাথায় পড়ার পর এই দেখো তুমি জাস্ট কার্টুনের পরিবেশ চলে গেছো, এই পুরোপুরি কার্টুনের দুনিয়া চলে গেছো। এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির কারিশমা। আশা করি তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? তো দেখো নেক্সট আমরা কি দেখবো। নেক্সট আমরা দেখি একটা বিমান, তাই না? তোমরা ভাবতে পারো তোমরা ফ্রি ফায়ার খেলতে তো বা পাবজি খেলতে, জিনিসটা কিন্তু এরকম না। আসলে এক্স্যাক্ট এটাকে বলা হচ্ছে গিয়ে ফ্লাইট সিমুলেশন। এটা আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে, যে ভার্চুয়াল রিয়েলিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিমান উড্ডয়ন অবতরণ এর কাল্পনিক পরিবেশ তৈরি করে বিমান চালানোকে বা বিমান চালানোর প্রশিক্ষণ দেওয়াকে ফ্লাইট সিমুলেশন বলে। তার মানে এই জিনিসটা হচ্ছে গিয়ে তুমি তোমার নিজের ভূমিতে বা নিজের জায়গাতেই আছো, বাট ওই যন্ত্রের ভিতরে তুমি যদি ঢোকো তাহলে তোমার কাছে মনে হবে তুমি আকাশে আছো। এটা মূলত যারা নিউ পাইলট তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য ইউজ করা হয়। দেখো ব্যাপারটা এভাবে বলা যেতে পারে, একজন ট্রেন্ড বা প্রশিক্ষিত পাইলট অন্য একটা নিউ পাইলটকে শেখাচ্ছে জিনিসটা কীভাবে আর কি এক্সিকিউট করতে হয়। আর এই জিনিসটা এই যন্ত্রের সাহায্যে করা হয়, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে সিমুলেটর। আচ্ছা, পুরো বিষয়টি আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। দেখো এই যে দেখো যে একটা সিমুলেটরের ভিতরে দুজন পাইলট প্রবেশ করেছে। আসলে তারা কিন্তু ভূমিতেই অবস্থান করতেছে, তারা মাটিতেই আছে, বাট সিমুলেটরের ভিতরে প্রবেশ করার পর তারা মনে করতেছে তারা আসলে আকাশে আছে। তো এটাই হচ্ছে গিয়ে ফ্লাইট সিমুলেশনের মূল প্রক্রিয়া। তো তোমরা যদি ফ্লাইট সিমুলেশনের চাক্ষুষ অনুধাবন করতে চাও তাহলে অবশ্যই তোমরা নভেজেলে ঘুরে আসতে পারো। আমি যখন গিয়েছিলাম তখন ব্যাপারটা ছিল, জানি না এখন আছে কিনা, বাট তোমরা ঘুরে আসতে পারো। তো এতক্ষণ যাবত আমরা যা দেখলাম এগুলি আসলে পরীক্ষা আসতে পারে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে। তো এতক্ষণ যা পড়লাম, তো চলো দেখে নেওয়া যাক যে ভার্চুয়াল রিয়েলিটির জনককে, ঠিক আছে? আসলে এই জনক হচ্ছে গিয়ে জেরন লাইনার। তো এই লোকটাই হচ্ছে গিয়ে ভিআর এর ফাদার। তো আমাদের নেক্সট টপিক আমরা জানি, আমাদের নেক্সট টপিক হচ্ছে কি এআই, বা আমরা যেটাকে বলে হচ্ছে গিয়ে
কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটাকে ইংলিশ সংখ্যায় বলা হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো দেখে না যাক এখান থেকে পরীক্ষা কী আসবে। অবশ্যই কিন্তু খাতা কলম নিয়ে বসছো আমি আশা করি। আচ্ছা, যদি পরীক্ষা আসে যে কৃত্রিম বুদ্ধিমত্তা কী, তাহলে তোমরা এই সংখ্যাটা দিবে যে মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনা করার সক্ষমতার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। আচ্ছা, সংজ্ঞাটাকে যদি আমরা আরো সহজভাবে লিখতে চাই তাহলে এভাবে দিতে পারি যে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাই হলো এআই অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সিম্পল। তোমাদের যেই সংখ্যাটা পছন্দ হয় তোমরা সেই সংখ্যাটা মুখস্থ করে নিও অথবা খাতায় নোট করে নাও। আচ্ছা, আরেকটি ব্যাপার হলো এখানে দেখো, সেটা হচ্ছে গিয়ে এআই হলো একটি কম্পিউটারের সক্ষমতা যা মানুষের আচরণের খুব কাছাকাছি আচরণ করতে পারে। ব্যাপারটি হলো যে আসলে কম্পিউটার বা যন্ত্র এগুলো তো জীবন নাই, তাই না? আসলে এদের কোনো জীবন নাই, এটা মানুষের চিন্তা ভাবনা করতে পারে না, এটাই স্বাভাবিক। কিন্তু এদের যদি আচরণটা আমাদের আচরণের কাছাকাছি হয় বা আমাদের আচরণের মতো হয় তাহলে কিন্তু এটা বেশি ইন্টারেস্টিং ব্যাপার হবে, তাই না? এইটাই হচ্ছে কি এআই এর প্রধান কাজ। তোমাদের কাছে অবিশ্বাস্য মনে হলো, তোমাদের কাছে আমি জিনিসটা তুলে দিই, তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো এই দেখো, দাবা খেলতেছে লোকটা, দেখো এআই দাবার কীরকম চাল দিতে হয় সে জানে এবং কীভাবে লোকটাকে হারাতে হয় সে সেভাবে কিন্তু চাল দিচ্ছে। তো এটাই হচ্ছে গিয়ে এআই এর চাক্ষুষ অনুধাবন। আশা করি তোমাদের কাছে জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো আশা করি। আচ্ছা, নেক্সট আমরা দেখবো, দেখো এখানে সেটা হচ্ছে গিয়ে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, এইটার জন্য কিন্তু এটা যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। এটা আমাদের এমসিকিউতে আসতে পারছে, তোমরা খাতায় একটু কষ্ট করে নোট করে নাও, যেমন C++, জাভা, প্রোলগ, এক্সেট্রা। ঠিক আছে, এই জিনিসগুলো সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রয়োগে ইউজ করা হতে পারে। পাশাপাশি আরেকটি জিনিস নোট করে নাও, সেটা হচ্ছে গিয়ে যে দাবা খেলা, কম্পিউটার গেমস, চিকিৎসাবিদ্যা, এইসব ক্ষেত্রে আমাদের এআই এর অ্যাপ্লিকেশন হতে পারে। শুধুমাত্র এই ক্ষেত্রে না, আমাদের বিভিন্ন ধরনের চিত্র বা ইমেজকেও কিন্তু চেঞ্জ করে ফেলতে পারে এআই। যেমন দেখো, দেখো মনে করো বাম দিকে তোমার ছবি অরিজিনালটা আর ডান দিকে মনে এআই দিয়ে তৈরি কিন্তু ছবি। ঠিক আছে, আগে আমি আমার দিক থেকে বলতেছি, আগে বাম দিকে মনে করো তোমার অরিজিনাল পিকচারটা এখানে আছে। এই দেখো, এটা জাস্ট হচ্ছে তোমার চেহারাটা প্রায় সেম, বাট এআই দিয়ে জাস্ট এটাকে চেঞ্জ করে ফেলা হয়েছে। যেমন দেখো আরেকটা দেখো, একটা বিড়ালের ছবি এআই দিয়ে তৈরি। ঠিক আছে, আবার দেখো তোমার দিকে তাকিয়েছে একটি টাইগার বেবি, বাঘের বাচ্চা। তো এইগুলোই কিন্তু হচ্ছে গিয়ে এআই এর কাজ। ঠিক আছে, কিউটটা। আর বর্তমান সময়ে এআই এর চাক্ষুষ প্রমাণ হলো হচ্ছে গিয়ে ওপেন এআই এর ChatGPT। এই অ্যাপসটার সময় আমার বলার কিচ্ছু নেই, তোমরা অলরেডি সবাই জানো যে এই অ্যাপসটায় কতটা হাই লেভেলের এআই ইউজ করা হয়েছে। তোমরা যারা জানো না, তোমরা যারা তোমাদের প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে নিয়ে ইউজ করা শুরু করো, তাহলে তারা বুঝতে পারবে যে আসলে এই অ্যাপসটা কতটা হাই লেভেলের অ্যাপ। ঠিক আছে, এবং আমিও কিন্তু অনেক সময় গুগল বাদ দিয়ে এই অ্যাপসটার হেল্প নেই যে কোনো প্রয়োজনে। আর এই অ্যাপসটা দিয়ে তুমি যে কোনো তোমার কোশ্চেন যদি করো বা সাবজেক্ট রিলেটেড তোমার অ্যান্সার পেয়ে যাবে। এবং ChatGPT আমার যে কোনো কোডিং লাইক পাইথন, HTML এগুলো অ্যান্সার করতে পারে। এমনকি যে কোনো টপিক্স এক্সামে কীভাবে পয়েন্ট করে করে লিখবে সেটাও সে বলে দিতে পারে। এমনকি যে কোনো কবিতা, যে কোনো ছন্দ, যে কোনো ট্রান্সটা সে করে দিতে পারে। এমনকি তোমার আম্মুর সাথে যদি তোমার ঝগড়া হয়, এটা যদি তোমাকে বলো তাহলেও সে একটা সলিউশন দিবে, তোমাকে সান্ত্বনা দেবে, তোমাকে উপদেশ দেবে। আরে ভাই, এমনকি সে বাংলাদেশ লেখা বুঝতে পারে। তাহলে ভাবো যে এই অ্যাপসটায় কতটা হাই লেভেলের এআই এর কনসেপ্ট ইউজ করা হয়েছে। সুতরাং এগুলো আমাদের হাতের কাছে আছে, ওটা ইউজ করলে জিনিসটা অনুধাবন করতে পারবে। তো চলো দেখে না যাক যে এআই এর জনকের নাম কি। ঠিক আছে, এটা আমাদের পরীক্ষা মাঝে মাঝে এমসিকিউতে আসে। আসলে এআই এর জনক হচ্ছে গিয়ে ব্রিটিশ বিজ্ঞানী অ্যালান টুরিং। তবে কিছু কিছু বইতে জন ম্যাকার্থির নামটাও আসছে, তাই কষ্ট করে তোমাদের দুজন ব্যক্তির নাম মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এতক্ষণ যাবো দেখলাম কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন উপকারী দিক বা কার্যকরী দিক। এবার তো আলোচনা করা যায় কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন নেগেটিভ সাইড নিয়ে। এর কিছু নেতিবাচক দিক আছে। প্রথমত দেখো, মানুষ যেভাবে কাজ করে কম্পিউটার বা মেশিন দিয়ে সেভাবে কাজ করা শুরু করে দিয়েছে। তাই অনেকের ধারণা ইন ফিউচারে মানুষের কর্মক্ষেত্রের উপর একটা ব্যাড ইফেক্ট আসতে পারে। তাই বেকারত্বের হার কিন্তু এখানে বাড়তে পারে। পাশাপাশি এখানে প্রাইভেসির কিছু ব্যাপার আছে। তার চেয়ে উদ্বেগজনক হচ্ছে গিয়ে আপত্তিকর ছবি, যেটা বর্তমানে প্রচুর হচ্ছে। যেমন ধরো তোমার একটা ছবিকে চেঞ্জ করে ফেলা হচ্ছে, আমাদের ছবির ড্রেস আপের উপর এর একটা ব্যাড ইফেক্ট পড়তেছে। তাই এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই আমাদের কেয়ারফুল থাকতে হবে। আসলে সত্যি কথা বলতে প্রযুক্তি আমাদের জন্য এক ধরনের নিয়ামত। অবশ্যই আমরা নিয়ামতকে নেগেটিভলি ইউজ করবো না। তো পরীক্ষা আসার মতো যদি কিছু থাকে তাহলে অবশ্যই এখান থেকে আসবে। আর অবশ্যই বড় বড় যে কোশ্চেনগুলো আসে, যে এ নেতিবাচক দিক বা উপকারী দিক বা প্রয়োগ, এগুলো অবশ্যই আমরা পয়েন্ট করে করেই লিখবো। তো এইগুলো তোমাদের যাবতীয় তথ্যগুলো আমরা দিয়ে দিলাম। আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে গিয়ে রোবোটিক্সের উপর। অবশ্যই ক্লাসটিকেও মিস করবে না। আর এরকম ধারাবাহিক প্রত্যেকটা ক্লাস পেতে অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে তোমাদের কোনো উপায় নেই।
নতুবা তোমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু রেগুলারলি বা টাইমলি পাবে না। তো দেখা হচ্ছে গিয়ে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।